আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সন্ত্রাসবাদে দশকের পর দশক মদতদান এবং জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন। ভেনেজুয়েলায় গত সপ্তাহান্তে কারাকাসে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেখানে 7 দিনের জাতীয় শোক পালনের কথা ঘোষণা করেছেন। বাংলাদেশ এবছর ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 1,80,000 টন ডিজেল আমদানি করবে। সুপ্রিম কোর্ট দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণ সৃষ্টিকারী সমস্ত উৎস 2 সপ্তাহের মধ্যে খুঁজে বার করার জন্য বাতাসের গুণমান পরিচালন কমিশন CAQM-কে নির্দেশ দিয়েছে। পাহাড় থেকে সমতল কনকনে ঠান্ডায় গোটা পশ্চিমবঙ্গেই ব্যাহত স্বাভাবিক জনজীবন। উত্তর ভারতের বিভিন্ন এলাকায় আজ ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। দশকের পর দশক সন্ত্রাসবাদে মদতদান এবং জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য ভারত পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়ম জয়শঙ্কর লুক্সেমবুর্গে এক সাংবাদিক সম্মেলনে বলেন, যে সমস্ত দেশ বিভিন্নভাবে ভারতকে সাহায্য করছে তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে একরকম, কিন্তু পাকিস্তান এবং অন্য যেসব দেশ ভারতের বিরুদ্ধাচরণ করছে তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে সম্পূর্ণ ভিন্ন। That for decades you've had these training camps, not secret training camps, they're all training camps in the big cities of Pakistan, very open, where the state, the military supports terrorism, and they've tried to normalize it as though it's their right to do it. ভেনেজুয়েলায় গত সপ্তাহান্তে কারাকাসে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেখানে 7 দিনের জাতীয় শোক পালনের কথা ঘোষণা করেছেন। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, ওই সামরিক অভিযানে মৃত্যু হয়েছে অন্তত 56 জনের, যার মধ্যে 32 জন কিউবার সামরিক ও পুলিশ কর্মী যারা ভেনেজুয়েলায় কর্মরত ছিলেন। কিউবা ও নিহত কর্মীদের সম্মানে 2 দিনের শোক পালনের কথা ঘোষণা করেছে। জাতীয় সম্প্রচার মাধ্যমে রড্রিগেজ বলেছেন, ভেনেজুয়েলা খুবই শান্তিপূর্ণ দেশ, কোনোভাবেই তারা যুদ্ধে অবতীর্ণ হতে চায় না। তা সত্ত্বেও তাদের ওপরই হামলা ও আক্রমণ চালানো হয়েছে। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ গোটা বিষয়টির ওপর কড়া নজরদারি চালাচ্ছে বলেও তিনি জানান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র 3 থেকে 5 কোটি ব্যারেল খনিজ তেল পাঠাবে। এই পরিকল্পনায় উভয় দেশই পারস্পরিকভাবে উপকৃত হবে বলেও মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন। বাংলাদেশ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের রাষ্ট্রীয় সংস্থা নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL থেকে 1,400 কোটি টাকা ব্যয়ে 1,80,000 টন ডিজেল আমদানি করবে। ঢাকায় গতকাল বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC এই ডিজেল আমদানি করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে স্বাক্ষরিত 15 বছরের মেয়াদী একটি দীর্ঘমেয়াদী চুক্তির ফলে এই ডিজেল আমদানি করা হচ্ছে। সুপ্রিম কোর্ট দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণ সৃষ্টিকারী সমস্ত উৎস 2 সপ্তাহের মধ্যে খুঁজে বের করার জন্য বাতাসের গুণমান পরিচালন কমিশন CAQM-কে নির্দেশ দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে পর্যায়ক্রমে দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করতেও বলেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি এই নির্দেশ দিয়ে বলেন, স্পষ্ট সুসংহত কোনো পরিকল্পনা না থাকায় দূষণ নিয়ন্ত্রণ কার্যকর হয়নি। CAQM এই দূষণের উৎস খুঁজে বের করতে পারলে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এ মাসের 12 তারিখে PSLV C-62 মহাকাশে পাঠাবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ইসরোর পক্ষ থেকে আজ একথা জানানো হয়। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে সকাল 10:17 এটি উৎক্ষেপণ করা হবে। ইসরোর সূত্রে আরও জানা গেছে, এই কর্মসূচির প্রাথমিক লক্ষ্য হল আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা ভূ পর্যবেক্ষণ উপগ্রহ EOSN-1কে মহাকাশে পাঠানো। অসমের গুয়াহাটিতে আগামীকাল জাতীয় বস্ত্রমন্ত্রীদের সম্মেলন শুরু হবে। 2 দিনব্যাপী এই সম্মেলনের মূল লক্ষ্য হল বিনিয়োগ, রপ্তানি, পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা। বস্ত্রমন্ত্রক থেকে জানানো হয়েছে, এই সম্মেলনে 2030 সালের মধ্যে ভারতকে বিশ্বজুড়ে বস্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সমুদ্র প্রতাপের অন্তর্ভুক্তির প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই জাহাজ বিভিন্ন কারণে উল্লেখযোগ্য, যার মধ্যে অন্যতম দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা, আত্মরক্ষার ক্ষেত্রে ভারতকে স্বনির্ভরতা দেওয়া। 2025-26 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বিভাগ 3 বছরের মেয়াদী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP প্রকল্পের তালিকা তৈরি করেছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের তালিকায় কেন্দ্রীয় পরিকাঠামো মন্ত্রক এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মোট 852টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এগুলির সম্মিলিত মোট প্রকল্প ব্যয় 17 লক্ষ কোটি টাকারও বেশি। বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলতে 2025 সালটি একটি সংস্কারের বছর। অন্যান্য প্রতিটি ক্ষেত্রের মতোই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসেছে শক্তি ক্ষেত্রেও সংস্কার। একটি প্রতিবেদন। 2025-এ সংসদে পাশ হওয়া শান্তি বিল শক্তি ক্ষেত্রে দেশে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এই সংস্কারের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রে দেশি বিদেশি বেসরকারি পুঁজি বিনিয়োগ বাড়বে, যা একদিকে তৈরি করবে নতুন কর্মসংস্থান, পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসতে বিপুলভাবে সহযোগিতা করবে। একই সঙ্গে অচিরাচরিত ক্ষেত্র থেকে উৎপন্ন বিদ্যুৎ সঞ্চয়ের জন্য লিথিয়াম ও অন্যান্য বিরল ধাতু নির্ভর অত্যাধুনিক ব্যাটারি আগামী দিনে এদেশেই প্রস্তুত করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গঞ্চৌধুরী। প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছেন যে 2030-এর মধ্যে আমাদের 3 লক্ষ মেগাওয়াট সোলার পাওয়ার করতে হবে এবং 5 লক্ষ মেগাওয়াট নন ফসিল পাওয়ার করতে হবে। স্টোরেজের যে মেটেরিয়াল, তার যে মিনারেলস, তো সেই মিনারেলস গুলো আমাদের দেশে এক্সপ্লোর করা হচ্ছে, পাওয়া যাচ্ছে, এবং এটা ভবিষ্যতে আমাদের দেশকে সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ রিলায়েন্সের দিকে নিয়ে যাবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাহাড় থেকে সমতল কনকনে ঠান্ডায় গোটা পশ্চিমবঙ্গ জবুথবু। বীরভূম ও বর্ধমান জেলায় আজ বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বীরভূমের শ্রীনিকেতনে সকালে তাপমাত্রার পারদ নেমে যায় 6.6 ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের তুলনায় যা 4 ডিগ্রি কম। সিউড়িতেও আজকে তাপমাত্রা ছিল 7.2 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 2 ডিগ্রি কম। উত্তরবঙ্গের বালুরঘাট, মাঝিয়ান, পুন্ডিবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিং সর্বত্রই আজ ন্যূনতম তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি বা তার নিচে। সমতলে জলপাইগুড়িতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি নিচে, 7.5 ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমে জেলায় সবথেকে কম। দার্জিলিং পাহাড়ি এলাকায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -1.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কলকাতাতে গতকালের পর আজও সর্বনিম্ন তাপমাত্রা 10-এর ঘরে। সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 3.6 ডিগ্রি কম। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে উত্তর ও উত্তর পশ্চিমের বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় এরকম শীত অনুভূত হচ্ছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। কেবলমাত্র বীরভূম এবং বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহ হতে পারে। বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। গতকালকে রাত্রে নিম্নচাপটি তৈরি হয়েছে, আর আজকে সকালে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে, আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি আমাদের গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার মধ্যে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করেছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পশ্চিম রাজস্থান, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে ঘন কুয়াশার পরিস্থিতি থাকবে। আজ ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিদর্ভে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে IMD। আগামী দুদিন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমার পূর্বাভাসও দিয়েছে তারা। রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। ঘন কুয়াশা এবং শীতল হাওয়া জনজীবন বিপন্ন। রাজ্যের একাধিক অঞ্চলে দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছেছে। এর ফলে রেল, সড়ক এবং বিমান যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিশ্ব উৎপাদন মানচিত্রে ভারতের উত্থান। অর্থনীতিবিদ তিমির বরুণ চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজ নন্দীগ্রাম দিবস। বাম আমলে নন্দীগ্রামের শিল্প তালুক গড়ে তোলার বিরুদ্ধে জমি রক্ষা কমিটির তীব্র প্রতিবাদে গড়ে উঠেছিল আন্দোলন। মৃত্যু হয় একাধিক ব্যক্তির। ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সকালে নন্দীগ্রাম শহীদ তর্পণ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সন্ত্রাসবাদে দশকের পর দশক মদতদান এবং জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন।
পাহাড় থেকে সমতল কনকনে ঠান্ডায় গোটা পশ্চিমবঙ্গেই ব্যাহত স্বাভাবিক জনজীবন। উত্তর ভারতের বিভিন্ন এলাকায় আজ ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর শেষ হলো, পরবর্তী খবর 1:30 মিনিটে।